আচ্ছা, ভাবুন তো কলেজের কোনো প্রজেক্টের জন্য একটা স্প্রেডশিট বানাচ্ছেন। সেখানে একই ছাত্রের নাম, ধরুন ডিপার্টমেন্টের নাম, এগুলো হয়তো বারবার লিখতে হচ্ছে বিভিন্ন কোর্সের পাশে। হ্যাঁ, এটা তো খুব কমন সিনারিও। ঠিক। এবার ধরুন সেই ছাত্র ডিপার্টমেন্ট বদলালো, অথবা ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট মানে এইচওডি তিনি বদলালেন। হুম, তখন? ওহ, তখন তো কত জায়গায় যে আপডেট করতে হবে তার ঠিক নেই। একদম। আর ভুল হওয়ার চান্সও তো প্রচুর, তাই না? হ্যাঁ, অবশ্যই। ডেটাবেস ডিজাইনে এই জাতীয় সমস্যাগুলো এড়ানোর জন্যই একটা খুব দরকারি পদ্ধতি আছে, সেটাকেই বলে নরমালাইজেশন। ঠিক। আজ আমরা এই বিষয়টাই একটু সহজ করে বোঝার চেষ্টা করব। আমাদের কাছে এলমাসরি, কর্থ আর সিংয়ের বইয়ের কিছু আইডিয়া আছে যেগুলো আমরা ফলো করব। আচ্ছা। মূল লক্ষ্যটা কি? লক্ষ্য হলো ডেটাবেসে একই তথ্যের পুনরাবৃত্তি মানে রিডান্ডেন্সি কমানো, আর ডেটা আপডেট করতে গিয়ে যে গণ্ডগোলগুলো হয় মানে আপডেট অ্যানমেলি, সেগুলো দূর করা। হুম। আর এই পুরো ব্যাপারটার গোড়ায় আছে, যেটা ছাড়া এগোনোই যাবে না, সেটা হলো ফাংশনাল ডিপেন্ডেন্সি বা এফডি। একদম। ফাংশনাল ডিপেন্ডেন্সি বা এফডি, সহজ কথায় বলতে গেলে এটা হলো ডেটাবেসের দুটো তথ্যের সেটের মধ্যে একটা নির্ভরতার সম্পর্ক। নির্ভরতার সম্পর্ক একটু খুলে বলবেন? ধরুন, টেবিলের একটা কলম এর মান যদি আমরা জানি, আর তার ভিত্তিতে যদি আমরা আরেকটা কলম বি এর মান একদম নিশ্চিতভাবে বলে দিতে পারি, আচ্ছা। তাহলে আমরা বলবো যে বি ফাংশনালি এর ওপর নির্ভরশীল। লেখার সময় দেখাই এ অ্যারো বি, এ তীর বি। ও আচ্ছা, যেমন? যেমন ধরুন, প্রত্যেক ছাত্রের একটা ইউনিক রোল নম্বর থাকে, তাই তো? হ্যাঁ, থাকে। ওই রোল নম্বরটা এ জানলে আমরা তার নামটা বি নির্দিষ্টভাবে বলতে পারি, অন্য কারো নাম তো আসবে না। ঠিক ঠিক। সুতরাং এখানে স্টুডেন্ট নেম ফাংশনালি রোল নম্বরের ওপর নির্ভরশীল, মানে রোল নম্বর অ্যারো স্টুডেন্ট নেম। এই যে রোল নম্বর, এটাকে আমরা বলি ডিটারমিনেন্ট বা নির্ধারক। আচ্ছা, বুঝলাম। তাহলে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে বোঝাচ্ছে একটা জিনিসের মান জানলে অন্যটার মান নিশ্চিতভাবে জানা যায়। হ্যাঁ, এই আইডিয়াটাই কিন্তু নরমালাইজেশনের ভিত্তি। বেশ, তাহলে এই এফডি ব্যবহার করে ডেটাবেসটাকে কিভাবে আরও গোছানো হয়, নরমালাইজেশনের ধাপগুলো কি কি? হ্যাঁ, এই এফডির উপর ভিত্তি করেই নরমালাইজেশনের ধাপগুলো নর্মাল ফর্মসগুলো তৈরি হয়েছে। একদম প্রথম ধাপ হল ফার্স্ট নর্মাল ফর্ম বা 1NF। 1NF এর নিয়মটা কি? নিয়ম খুব সোজা। টেবিলের প্রত্যেকটা সেলে প্রতিটা ঘরে একটাই ভ্যালু থাকবে, শুধু একটা। কোনো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট রাখা চলবে না। মাল্টিভ্যালুড যেমন ধরুন একজনের দুটো ফোন নম্বর থাকলে সেটা কি একই সেলে কমা দিয়ে লেখা যাবে না? না, একদম না। ওটা 1NF ভায়োলেট করবে। প্রত্যেকটা ভ্যালু অ্যাটমিক হতে হবে, অবিভাজ্য। ও যেমন ধরুন, একটা টেবিলে আছে রোল, নেম, ফোন নাম্বারস, আর ফোন নাম্বার সেলে লেখা আছে 9800000000, 9900000000। এটা 1NF নয়। তাহলে এটাকে ঠিক করতে হলে হয়তো প্রতি ফোন নাম্বারের জন্য আলাদা রো বানাতে হবে, অথবা টেবিলটাই ভাঙতে হতে পারে, যেমন রোল নেম আর রোল ফোন, এই দুটো টেবিলে। আচ্ছা, মনে রাখার জন্য তাহলে 1NF এক সেলে একটাই ডেটা। একদম। বেশ, 1NF তো বোঝা গেল। এর পরের ধাপটা কি? এর পরে আসে সেকেন্ড নরমাল ফর্ম 2NF। এর প্রথম শর্ত হল টেবিলটাকে অবশ্যই 1NF এ থাকতে হবে। আচ্ছা। আর দ্বিতীয় শর্তটা একটু মন দিয়ে বুঝতে হবে, বিশেষ করে যখন প্রাইমারি কি একটা কলাম না হয়ে একাধিক কলাম নিয়ে তৈরি হয়, কম্পোজিট কি যাকে বলে। হ্যাঁ হ্যাঁ। 2NF বলছে টেবিলের কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট, নন প্রাইম যেটা প্রাইমারি কিয়ের অংশ নয়, সেই অ্যাট্রিবিউটটা প্রাইমারি কিয়ের শুধু একটা অংশের উপর নির্ভরশীল হতে পারবে না, পার্শিয়াল ডিপেন্ডেন্সি চলবে না, তাকে পুরো প্রাইমারি কিয়ের উপরেই নির্ভর করতে হবে। আচ্ছা, একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই। ধরুন একটা টেবিলে আছে ছাত্ররা কোন কোর্সে কত নম্বর পেয়েছে। কলামগুলো হলো স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, স্টুডেন্ট নেম, গ্রেড। আচ্ছা। এখানে প্রাইমারি কি কোনটা? শুধু স্টুডেন্ট আইডি বা শুধু কোর্স আইডি দিয়ে তো হবে না, দুটো মিলিয়ে স্টুডেন্ট আইডি, কোর্স আইডি হলো প্রাইমারি কি। ঠিক। এখন দেখুন স্টুডেন্ট নেম যে কলামটা, সেটা কার উপর নির্ভর করছে? শুধু স্টুডেন্ট আইডির ওপর?
তাই না? কোর্স আইডির ওপর তো স্টুডেন্ট নেম নির্ভর করে না। হ্যাঁ, তা তো বটেই। এটাই হলো পার্শিয়াল ডিপেন্ডেন্সি, মানে নন প্রাইম অ্যাট্রিবিউট স্টুডেন্ট নেম পুরো প্রাইমারি কির স্টুডেন্ট আইডি কোর্স আইডির ওপর নির্ভর না করে তার একটা অংশের স্টুডেন্ট আইডির ওপর নির্ভর করছে। 2NF এটাকেই বাদ দিতে বলে। তাহলে সমাধান টেবিল ভাঙ্গা? একদম। এক্ষেত্রে আমরা টেবিলটাকে ভেঙে ফেলব, হয়তো এভাবে: স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম একটা টেবিল, আর স্টুডেন্ট আইডি কোর্স আইডি গ্রেড আরেকটা টেবিল। ও আচ্ছা, তাহলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি দূর হলো। মনে রাখার জন্য 2NF মানে পুরো কিয়ের উপর নির্ভর, আংশিক নয়। ঠিক, বোঝা গেল। বেশ ভালো। তাহলে 1NF গেল, 2NF গেল, এরপর নিশ্চয়ই থার্ড নর্মাল ফর্ম 3NF। এটা আবার কি আটকায়? হ্যাঁ, থার্ড নর্মাল ফর্ম বা 3NF এর শর্ত হলো টেবিলটাকে আগে 2NF এ থাকতে হবে। আচ্ছা। আর কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট অন্য কোনো নন প্রাইম অ্যাট্রিবিউটের উপর নির্ভরশীল হতে পারবে না। এই ধরনের নির্ভরতাকে বলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি মানে এক নন কি থেকে লাফিয়ে আর এক নন কিতে যাওয়া যাবে না যদি না সেটা প্রাইমারি কি এর মাধ্যমে হয়। ব্যাপারটা এরকম? একদম ঠিক ধরেছেন। ধরা যাক আমাদের একটা টেবিল আছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট এইচওডি। এখানে প্রাইমারি কি হলো স্টুডেন্ট আইডি। এখন স্টুডেন্ট আইডি থেকে আমরা ডিপার্টমেন্ট জানতে পারছি, ছাত্র কোন ডিপার্টমেন্টে পড়ে। আবার ডিপার্টমেন্ট জানলে আমরা ডেপ্ট এইচওডি জানতে পারছি, সেই ডিপার্টমেন্টের এইচওডিকে। হ্যাঁ, তাহলে দেখুন স্টুডেন্ট আইডি থেকে আমরা সরাসরি ডিপার্টহেডকে জানতে পারছি না, কিন্তু ডিপার্টমেন্টের মাধ্যমে মানে ভায়া হয়ে জানতে পারছি। স্টুডেন্ট আইডি ডিপার্টমেন্ট ডিপার্টহেড, এটাই হলো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। স্টুডেন্ট আইডি ডিপার্টহেড। ওহ, এটা ফাঁকা চলবে না। 3NF অনুযায়ী না, সমাধান সেই একই, টেবিল ভাঙা। যেমন স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম ডিপার্টমেন্ট একটা টেবিল, আর ডিপার্টমেন্ট ডিপার্টহেড আরেকটা টেবিল। ইন্টারেস্টিং। মনে রাখার জন্য 3NF মানে নন কি থেকে নন কিতে লাফানো চলবে না। বাহ, দারুণ। তাহলে 1NF, 2NF, 3NF এই ধাপগুলো পেরিয়ে ডেটাবেসটা তো অনেকটাই পরিষ্কার হয়ে গেল। রিডান্ডেন্সি কমলো, অ্যানোমালি কমলো। এর পরেও কি কিছু আছে, মানে আরও স্ট্রিক্ট কোনো নিয়ম? হ্যাঁ আছে। এর পরে যেটা বেশ গুরুত্বপূর্ণ সেটা হলো বয়েস কড নর্মাল ফর্ম, সংক্ষেপে BCNF। BCNF? হ্যাঁ, এটা 3NF এর থেকেও বেশি স্ট্রিক্ট, মানে আরও কড়া নিয়ম। কিরকম? BCNF বলছে যে কোনো নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি থাকে, ধরুন XY আচ্ছা, হবে, মানে X এর মান দিয়ে টেবিলের একটা রোকে ইউনিকলি চেনা যেতেই হবে, কোনো অপশন নেই। ও মানে ডিটারমিনেন্ট হলেই সে সুপার কি। 3NF এ তো এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। ঠিক, বেশিরভাগ 3NF টেবিল অটোমেটিক্যালি BCNF হয়ে যায়, কিন্তু সব সময় নয়। এমন কেস আছে যেখানে টেবিল 3NF কিন্তু BCNF নয়। তাহলে BCNF তো আরও ভালো, আরও বেশি রিডান্ডেন্সি কমায়। হ্যাঁ, সেটা ঠিক। BCNF আরও বেশি রিডান্ডেন্সি কমায়, কিন্তু একটা সমস্যাও হতে পারে। কি সমস্যা? অনেক সময় BCNF অর্জন করতে গিয়ে টেবিল ভাঙার ফলে মূল ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো আর সবগুলো বজায় রাখা যায় না, মানে ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশন হয় না। ও, সেই কারণে অনেক সময় পারফরম্যান্স বা ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশনের কথা ভেবে প্র্যাকটিক্যালি 3NF পর্যন্ত নর্মালাইজেশন করেই থেমে যাওয়া হয়। BCNF সবসময় দরকার নাও হতে পারে। আচ্ছা আচ্ছা, মনে রাখার জন্য BCNF মানে নির্ধারক হলেই সুপার কি। চমৎকার। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা 1NF, 2NF, 3NF, BCNF, এতে আমরা আসলে কি করছি? একটা বড় টেবিলকে ভেঙে ছোট ছোট যৌক্তিক টেবিলে ভাগ করছি, তাই তো? এটাকে তো ডিকম্পোজিশন বলে। একদম ঠিক বলেছ, ডিকম্পোজিশন। আর এই টেবিল ভাঙাটা এমনভাবে করতে হয় যাতে দুটো খুব জরুরি জিনিস নিশ্চিত হয়। কি কি? প্রথমটা হলো, এই যে ছোট ছোট টেবিলগুলো বানালাম সেগুলোকে আবার জয়েন করলে যেন আমরা মূল টেবিলের সমস্ত তথ্য মানে একদম হুবহু আগের মতো ফিরে পাই, কোনো বাড়তি বা ভুল তথ্য যেন না আসে। এটাকে বলে লসলেস জয়েন ডিকম্পোজিশন। লসলেস জয়েন। আর দ্বিতীয়টা হলো চেষ্টা করতে হবে যাতে মূল টেবিলের যে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো ছিল সেগুলো যেন এই নতুন টেবিলগুলোতেও বজায় থাকে, মানে ডিপেন্ডেন্সিগুলো যেন হারিয়ে না যায়। এটাকে বলে ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশন।
যদিও আমি আগেই বললাম BCNF এর ক্ষেত্রে এটা সবসময় গ্যারান্টি দেওয়া যায় না। বুঝলাম। তাহলে যদি সংক্ষেপে বলি, নরমালাইজেশন ডেটাবেসকে রিডান্ডেন্সি আর আপডেটের সমস্যা থেকে বাঁচায়। ডেটাবেসটা আরও কার্যকর হয়, নির্ভরযোগ্য হয় আর সামঞ্জস্যপূর্ণ থাকে। ডিজাইনটা অনেক উন্নত হয়, তাই তো? একদম একই বালে এটাই মূল কথা। আর দেখুন, একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ধরুন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হতে গেলে এই কনসেপ্টগুলো কিন্তু একদম পরিষ্কার থাকা দরকার। বিশেষ করে আজকের দিনে যেখানে এত ডেটা, বিগ ডেটার যুগ বলি আমরা, সেখানে ডেটার কোয়ালিটি, সিস্টেমের এফিসিয়েন্সি এগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক। নরমালাইজেশন যদি ভালো করে বোঝা থাকে তাহলে ভবিষ্যতে আরও জটিল ডেটা মডেল, ধরুন ডেটা অ্যানালিটিক্স বা মেশিন লার্নিংয়ের জন্য ডেটা প্রিপেয়ার করা, এই সব কাজে অনেক সুবিধা হয়। এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য পড়া নয়, এটা আসলে ভালো ডেটা ম্যানেজমেন্টের একটা ভিত্তি যা সারা জীবন কাজে দেবে। সবসময় কি সবচেয়ে উঁচু লেভেলে যাওয়াই সেরা উপায়, নাকি পারফরম্যান্স বা অন্য কোনো কারণে কখনো কখনো একটু কম নরমালাইজড ডিজাইনও বেছে নেওয়া হয়? এটা না হয় শ্রোতারাই একটু ভাববেন।